আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধ গড়াল ১২তম মাসে, যুদ্ধবিরতি নিয়ে নেই আশার খবর। এদিকে মণিপুরে সংঘর্ষে নিহত ৬ জন, আকাশে উঠছে ড্রোন আরও হামলার শঙ্কা। এবং গাজা পরিস্থিতি ছবির চেয়ে শত শত গুণ বেশি ভয়ঙ্কর বললেন মার্কিন চিকিৎসক। আবারও ভারতের মণিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা, নিহত ১ জন। এদিকে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব প্রতিরক্ষা বৈঠক ভারত মালদ্বীপের বরফ গলছে সম্পর্কে। এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গাজা যুদ্ধ গড়ালো ১২তম মাসে, যুদ্ধবিরতি নিয়ে নেই আশার খবর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ১২তম মাসে গড়ালো, কিন্তু এখনও এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আজ শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকাটির প্রায় ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্বাস্ত হয়েছেন গাজার প্রায় সব বাসিন্দারা। পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে গাজায় স্কুলে আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছে। কোথাও কোথাও দুই পক্ষের মধ্যে লড়াইয়ের খবরও পাওয়া যাচ্ছে। তবে মধ্যস্থকারীদের বিরামহীন চেষ্টার পরও নতুন করে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষই নিজেদের শর্তে অনড়। ফলে প্রায় ১ বছর ধরে চলা এই হত্যা ও ধ্বংসযজ্ঞ কবে থামবে তা অনিশ্চিত। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায় গাজার শাসক গোষ্ঠী হামাস। সেদিন থেকে গাজায় পাল্টা নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় গতকাল নতুন করে আরও ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে মোট নিহত বেড়ে হয়েছে ৪০,৯৩৯ জন। আহত নয়তো পঙ্গু হয়েছে প্রায় ৯৫,০০০ ফিলিস্তিনি। যুদ্ধ ১২তম মাসে গড়ানো নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া পোস্টে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পি লাজারনি লিখেছেন, ১১ মাস যথেষ্ট হয়েছে, এটা আর কেউ নিতে পারছে না। মানবতাকে অবশ্যই সম্মত রাখতে হবে। এখনই এই যুদ্ধ বন্ধ করুন। গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে বিভিন্ন দেশ ও সংস্থা আহ্বান জানালেও আপাতত যুদ্ধবিরতি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মধ্যস্থকারী দেশগুলোর পক্ষ থেকে অবশ্যই দুই পক্ষেই বিরতির বিষয়ে রাজি করার বিষয়ে আলোচনা চলছে, কিন্তু নিজেদের স্বার্থে দুই পক্ষই অনড় অবস্থান বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত বৃহস্পতিবার জানান, যুদ্ধবিরতি ৯০% শর্ত নিয়ে দুই পক্ষই ঐক্যমতে পৌঁছেছে। যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েল ও হামাসকে এদিন আহ্বান জানান তিনি। তবে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ঐক্যমত নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উল্টো কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি শুক্রবার বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ঐক্যমত হয়নি। হামাসের সত্য ইসরায়েলি সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিলেই কেবল তারা যুদ্ধবিরতির বিষয়ে রাজি হবে। তবে এতে আপত্তি ইসরায়েলের। নেতানিয়াহু সরকার চায় যুদ্ধবিরতি হলে ইসরায়েল সেনারা গাজার বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে। মণিপুরের সংঘর্ষে নিহত ৬ জন, আকাশে উঠছে ড্রোন আরও হামলার শঙ্কা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিবাম ও বিশুপুর জেলায় একের পর এক ড্রোন ও রকেট হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব হামলা গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আকাশে ক্রমাগত ড্রোন উঠতে দেখে তারা চরম ভীতিকর পরিস্থিতিতে আছেন। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তা জানান, শুক্রবার রাতে বিশুপুর ও ইম্ফল পূর্ব জেলায় বহু ড্রোন দেখা গেছে, যা বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে এই দুই জেলার বাসিন্দারা বাড়িঘরের লাইট বন্ধ করে দেন এবং কেউ রাতে বাইরে বের হওয়ার সাহস পাননি। ইম্ফল পশ্চিম জেলার আশেপাশের দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলা হয়, যা স্থানীয় বিদ্রোহের কাজ বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর বিশুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে আরও অনেক ড্রোন উঠতে দেখে বাসিন্দারা। মণিপুরের এক সরকারি কর্মকর্তা জানান, নতুন করে সংঘাত দেখা দেওয়া এলাকায় নিরাপত্তা বাহিনী এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি বড় জামায়াতে বিধিনিষেধ আরোপ করেছে তারা। বিশুপুর জেলায় কয়েকটি স্থানে আকাশে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে এসব গুলি নিরাপত্তা বাহিনী নাকি অন্য কেউ চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর আগে শুক্রবার মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেংয়ের বাসভবনে বিচ্ছিন্নতাবাদীরা রকেট হামলা চালায়, যাতে ১ জন নিহত ও ৬ জন আহত হন। এদিকে নিরাপত্তা বাহিনী পার্শ্ববর্তী চুরাচাঁদপুর জেলায় বিচ্ছিন্নবাদীদের ৩টি বাংকার ধ্বংস করেছে।
মণিপুর পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশুপুর জেলার দুটি স্থানে বেসামরিকদের লক্ষ্য করে দূরপাল্লার রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে এক বয়স্ক ব্যক্তি নিহত ও 6 জন আহত হয়েছেন। রাজ্যের চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি মূল্যায়নে রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ে জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেছেন। মণিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয় গত 1 সেপ্টেম্বর, যেখানে ইম্ফল পশ্চিম জেলার কৌকক গ্রামের কাছে ড্রোন থেকে বোমা ফেলা হয়। সেদিন বোমার পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয়, যার ফলে অন্তত 2 জন নিহত ও 6 জন আহত হন। গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকি জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। সেখানে 2 শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় 50,000 মানুষ বস্তুচ্যুত হন। এই চলমান সহিংসতায় এবারই প্রথমবারের মতো ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। শুক্রবার সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়ের লোকজন স্থল উপত্যকার 5টি জেলায় সন্ত্রাসী হামলায় প্রতিবাদে মানববন্ধন করেন, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন। এরপরেই ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটে। এই নতুন সংঘাতের কারণে মণিপুর সরকার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গাজা পরিস্থিতি ছবির চেয়ে শত শত গুণ বেশি ভয়ঙ্কর, বললেন মার্কিন চিকিৎসক। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকার পরিস্থিতি ছবিতে যতটা দেখা যায় তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করছেন একজন মার্কিন চিকিৎসক। গাজা সরকারের গণমাধ্যম অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ করা তথ্যে জানা গেছে, এই উপত্যকায় এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অন্তত 3,524টি হামলা চালিয়েছে এবং এসব হামলায় প্রায় 41,000 গাজাবাসী শহীদ হয়েছে। আর এসব হামলায় ঘরবাড়ির নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে 10,000-এর বেশি ফিলিস্তিনি। পাসটুডে ফার্সি জানাচ্ছে, শহীদ ফিলিস্তিনিদের মধ্যে 16,589 জন শিশু, যাদের মধ্যে আবারও 115 জন দুগ্ধপোষ্য শিশু। এই 115 জনের জন্ম হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার পর এবং যুদ্ধ শেষ হওয়ার আগেই তাদেরকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এ সম্পর্কে আরব বংশোদ্ভূত মার্কিন এনথেসিওলজিস্ট আহমদ ওবায়দ সম্প্রতি গাজা উপত্যকা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তিনি নিজের সামাজিক পেজগুলোতে একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, আপনারা হয়তো সামাজিক মাধ্যমগুলোতে কিংবা আল জাজিরার মতো চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচারে এ ধরনের ভিডিও দেখে থাকবেন, কিন্তু টেলিভিশনের পর্দায় কিংবা কম্পিউটারে আপনারা যা দেখতে পান গাজা প্রকৃত বাস্তবতা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই মার্কিন চিকিৎসক আরও বলেন, আপনারা যখন ইলেকট্রনিক মিডিয়ায় এসব ভিডিও বা ছবি দেখেন তখন আপনাদের অবচেতন মনে একথা জাগতে থাকে যে ক্যামেরাম্যানরা শুধু গাজার ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলোর ভিডিও করে অথবা তাদের কাজই খারাপ জায়গাগুলো দেখানো। তবে আমি বলবো, সামাজিক মাধ্যম বা নিউজ চ্যানেলগুলোতে সম্প্রচারিত ছবিগুলো খারাপ দেখা যেতে পারে ঠিকই, কিন্তু আমরা ধারণাই ছিল না যে গাজার বাস্তব পরিস্থিতি এর চেয়ে শত গুণ বেশি খারাপ। আমি গাজার ধ্বংসযজ্ঞ নিজের চোখে দেখে হতভম্ব হয়ে গেছি। মানুষ এখন আমার কাছে গাজার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের কথা জানতে চায়। এদিকে ডক্টরস উইথআউট বর্ডার্স বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে। সংস্থাটি বলেছে, ইসরায়েলি সেনারা হাসপাতাল সহ অন্যান্য চিকিৎসা কেন্দ্রগুলো অবরোধ করে রেখেছে এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে। দখলদার সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনিদেরকে তারা চিকিৎসা সেবা নিতে দিচ্ছে না। ভারতের মণিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা, নিহত 1 জন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিশুপুর জেলার রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। শুক্রবার 6 সেপ্টেম্বর বিদ্রোহীদের এই হামলায় এক 70 বছর বয়সী প্রবীণ নিহত এবং আরও অন্তত 5 জন আহত হয়েছে। খবর দ্য হিন্দুর। গত রোববার 2 সেপ্টেম্বর মণিপুরের নিরাপত্তা বাহিনীর উপর ড্রোন হামলা চালায় বিদ্রোহীরা। এতে নিরাপত্তা বাহিনীর 2 জন সদস্য নিহত হন, আহত হন আরও 9 জন। এরপর গত কয়েকদিনে আরও কয়েক দফায় ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী। শুক্রবার প্রথম রকেট হামলা চালানো হলো। মণিপুরের 1.5 বছরের বেশি সময় ধরে জাতিগত সংঘাত চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 250 জনের মৃত্যু হয়েছে। সংঘাত ও সংঘর্ষ কখনো কমছে আবার কখনো বাড়ছে। গত কয়েকদিনের সংঘাত আবারও বেড়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে যে সংঘাত চলছিল শুক্রবারও তা অব্যাহত ছিল। এর মধ্যে কর্মকর্তারা জানান, বিশুপুর জেলার ময়রাং শহরে রকেট হামলা হয়েছে। রকেটটি সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বার কৈরেং সিনের বাড়িতে সীমানায় এসে পড়ে। এতে কে রাইভের সিং নামে 70 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এক কর্মকর্তার মতে ঘটনাস্থলে মারা যান তিনি। এছাড়া সাবেক মুখ্যমন্ত্রীর 5 আত্মীয় আহত হন। এর মধ্যে 13 বছর বয়সী এক কিশোরীও রয়েছে। শুক্রবার সকালে আরও একটি রকেট ছোড়া হয়।
হয়। রকেটটি ছোড়া হয় বিশুপুর জেলার ত্রংলবি গ্রামের দিকে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রায় 1 মাস ধরে চলা এই দাঙ্গায় অন্তত 200 মানুষ নিহত হয়, বিনষ্ট হয় কোটি কোটি টাকার সম্পত্তি। ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেয় কয়েক হাজার মানুষ। জাতিসংঘ থেকে এই দাঙ্গা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, সেই থেকে সংঘাত চলছেই। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার রাশিয়ার। আসন্ন মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ। শনিবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। পেসকভ বলেন, এটাই প্রথমবার নয় যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে দোষারোপ করা হয়েছে। অবশ্য এটা সম্পূর্ণ বাজে কথা, আমরা কোনো হস্তক্ষেপ করছি না। অভিযোগ অস্বীকার করে পেসকভের এই মন্তব্য এমন সময় আসলো যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রভাবশালী রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান এবং তার 2 ডেপুটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র বলেন, আমাদের মিডিয়াগুলো তাদের যে কাজ সেটাই করছে, তারা শুধু সংবাদ পরিবেশন করছে, তারা সত্য প্রকাশ করছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকানরা তাদের জন্য অস্থিতিকর সত্য মেনে নিতে পারছে না, আর এই সত্য সামনে এলে তারা অবিলম্বে দমনমূলক ব্যবস্থা নেয়। এটাই বাস্তবতা। এদিকে যুক্তরাষ্ট্রে আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তবে গত জুন মাসে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর তার পারফরম্যান্স বিপর্যয়মূলক হওয়ার কারণে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানান বাইডেন। প্রতিরক্ষা বৈঠক ভারত মালদ্বীপের বরফ গলছে সম্পর্কে। ভারত বিরোধী ইন্ডিয়া আউট স্লোগান তুলে মালদ্বীপের নির্বাচনে প্রেসিডেন্ট পরে জয়ী হয়েছিলেন মোহাম্মদ মইজু। শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপে থাকা ভারতীয় সেনা অপসারণের নির্দেশ দেন তিনি। চীনপন্থী হিসেবে পরিচিত মইজুকে নিয়ে বরাবরই উদ্বিগ্ন সৃষ্টি ছিল দিল্লি। ভারত বিরোধী প্রচারণা ও বিদ্বেষ বাড়াতে থাকায় মালদ্বীপ ভ্রমণ কমিয়ে দেয় ভারতের পর্যটকেরা। তবে সাম্প্রতিক উত্তেজনা কাটিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে মালদ্বীপ। শুক্রবার দিল্লিতে 5ম প্রতিরক্ষা সহযোগিতা সংলাপে অংশ নিয়েছে 2 দেশ। এই বৈঠকে অংশ নেয় ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে ও মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইব্রাহিম হিলমি। 2 দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এটি ছিল 5ম বৈঠক। চতুর্থ বৈঠকটি হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ যখন ক্ষমতায় ছিলেন। বৈঠকের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে 2 দেশের মধ্যে আলোচনা হয়েছে। এ বৈঠককে ফলশ্রুত ব্যাখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, যেমন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আসা যাওয়া এবং দক্ষ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পগুলোর রূপায়ণ। আসন্ন দ্বিপক্ষীয় সামরিক মহড়ায় যোগদানের বিষয়টিও আলোচনা হয় এই বৈঠকে। চলতি বছরের 10 মে ভারতে সফরে যান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। পরের মাসে নরেন্দ্র মোদীর 2য় দফা প্রধানমন্ত্রীত্বের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার দিল্লি সফরে যান প্রেসিডেন্ট মইজু। সব মিলিয়ে মালদ্বীপ ইস্যুতে কিছুটা হলেও আলো দেখছে ভারত।